নমস্কার শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো হানাবাড়ি, আর আমি ঋদ্ধি রয়েছি তোমাদের সঙ্গে। বিভিন্ন স্বাদের গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করো তোমার আমার গল্প বাড়ি হানাবাড়ি। আর হানাবাড়ি মানেই শুধু ভুতুরে নয়, কিছু কিছু সময় অদ্ভুতেরও ঘটে। বন্ধুরা, কেমন আছো এই ঠান্ডায়? আশা করি ভালোবাসা সবাইকে ভালো রেখেছ। আজকে তোমাদের সামনে নিয়ে এলাম একটি কঠোরভাবে প্রাপ্ত মনস্ক ভৌতিক গল্প, পথিক মিত্রর কলমে এক ফোঁটা রক্ত। আজকে গল্প পাঠে ব্রতদীপ। চলো আর দেরি না করে গল্পটা শুনে নেওয়া যাক। গল্পটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। আজ তনু চলে গেল চিরতরে আমাকে ছেড়ে, না ফেরার দেশে। বড় কষ্ট পাচ্ছিল তো বেচারি। আর পাবে নাই বা কেন বলুন তো? একজন হেরে যাওয়া মানুষের সঙ্গে থাকলে তো কষ্টই পাবে। শেষের দিকে আমাদের সম্পর্কটা না একদম ঘেটে গেছিল, জানেন তো। চোখের সামনে তনু পাল্টে যাচ্ছিল, না হলে ওর মতো মেয়ে কিনা অন্য কারোর সঙ্গে। না, আজ এসব অর্থহীন। আজ ওর দশার জন্য তো আমি দায়ী। রাত 2টোর সময় বাইরে বাজ পড়ার শব্দে বেশ চমকে উঠেছিল। খুব মায়া লাগছিল তনুকে দেখে। ওর মতো প্রাণোচ্ছল একটা মানুষ বিছানায় শুয়ে কাতরাচ্ছে, দেখা যাচ্ছিল না। আর তারপর তনু চলে গেল ফাঁকি দিয়ে। মুক্তি পেল বোধহয় এই অসহ্য জীবনের থেকে। ওর শরীরের যা অবস্থা ছিল, এটা অপ্রত্যাশিত কিছু নয়। কাটা মাছের মতো কষ্ট পাচ্ছিল বেচারি। ডাক্তার সেন তো 3 দিন আগেই বলে দিয়েছিলেন, দিন নয়, এবার ঘন্টা গুনুন, লিভারের তো আর কিছুই নেই। কি সহজ না বলে দেওয়া। মাত্র 6-7 মাসের মধ্যে কি হয়ে গেল। মদ নেশায় মত্ত তনু নিজের হাতেই সব শেষ করে দিল। কেন তনু? 2 দিন আগে জলধরটাও চলে গেল। আমি আটকাতে পারলাম না। কোন মুখেই বা আটকাবো? এতদিনের পুরনো চাকরকে অসংখ্যবার খিস্তি করতে পেরেছি, কিন্তু ঠিক করে মাইনে অবধি দিতে পারিনি। কেন পারিনি? ওই যে বলে, এভরিথিং হ্যাজ এ কস্ট। মাথার পিছনের ব্যথাটা যেন হঠাৎ আবার জাগিয়ে উঠল আমার। এই এক জ্বালা হয়েছে। বিগত 7 মাস ধরে আমার মাথার পিছনের দিকে একটা অদ্ভুত ব্যথা হয়। পিছনটা কেমন সবসময় ফুলে থাকে। যখন চাগার দেয়, একটা গাঢ় নীল ব্যথার চাদর ঢেকে দিতে চেষ্টা করে আমার গোটা অস্তিত্বকে। এই দেখুন আবার ব্যথা নিয়ে কাব্য করছি। আসলে আমার একটা স্বপ্ন ছিল, লেখক হওয়ার। আর সেই স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে কখনো কোনো আপোষ করিনি, জানেন। একটা সময় ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, জুৎসই চাকরি সব ভাসিয়ে দিয়েছি। ওই এক যা তনু ছিল, আজ সেও চলে গেল। বলতে পারেন তাকেও ভাসিয়ে দিলাম। রাত 1:30 থেকে তুমুল ঝড় জল লেগেছে। মনে হচ্ছে পুরো কলকাতাটাকেই ভাসিয়ে দেবে আজ রাতে। বাইরের ধু নিস্তব্ধতাকে আরো বাড়িয়ে দিচ্ছে একঘেয়ে বৃষ্টির শব্দ। একটা ট্যাক্সির হর্ন নেই, একটা কুকুরের ডাক নেই। শব্দের মধ্যেও এক অদ্ভুত একঘেয়ে নীরবতা মিশে থাকে। আর তা এক অতিকায় অক্টোপাসের মতো আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। এক রাশ ওষুধের গন্ধে ভরা ঘরে তনু নিষ্পলক শুয়ে আছে। পুরনো গ্র্যান্ডফাদার ক্লক জানালো রাত 2:30। বড় নিষ্পাপ লাগছে তনুর মুখটা। আর ওকে দেখি বড় অপরাধী মনে হচ্ছে নিজেকে। বয়সে আমার থেকে বছর 8-এর ছোট তনু। একসময় ওকে পড়াতাম আমি। আমার মতো এক বাউন্ডুলে ছেলের সঙ্গে
এক কাপড়ে বেরিয়ে বিয়ে করে ফেলা ওর বাবা মা মেনে নিতে পারেননি। এই আমার কল্যাণেই মদ ধরেছিল তনু, সেই নেশাটাই মারল ওকে। শুধু কি মদ, একাকিত্ব আর নিঃসঙ্গতা কাটাতেও আরো কি কি ধরল। চোখের সামনে হাসি খুশি মেয়েটা কিরকম একটা হয়ে গেল, যেন এক রাশ ঘৃণা, লোভ, ক্ষোভ, হিংসার গুদামে পরিণত হলো তনু। ভবিতব্য বলতে পারেন আমি মারলাম তনুকে। আসলে ব্যর্থ মানুষের জীবনে সুখ টেকে না বেশি দিন। যাদবপুরে থাকাকালীন যে সুপর্ণা আমার মাথায় এই বিপ্লবী লেখক হওয়ার ভাবনাটা ঢুকিয়েছিল, আজ সে আমায় প্রেম বিয়ে না করে এক কোটিপতি MBA এর ধর্মপত্নী। জুহুতে বিলাসবহুল ফ্ল্যাটে থাকে, আর আমি এই কসবার এক কামরায়। বড় নিষ্পাপ লাগছে তনুকে। ওর ফর্সা গালগুলো প্রায় ফ্যাকাশে হয়ে গেছে। আগে জোরে গাল টিপলেই লাল হয়ে যেত। আমি বলতাম মজা করে, ও যখন ঘুমোতো ছোট ঠোঁটগুলো ফাঁক হয়ে যেত। বুকের সেই হালকা ওঠানামাতে বড় ইচ্ছে করতো ওকে জড়িয়ে ধরতে, কিন্তু ধরতাম না, পাছে ওর ঘুম ভেঙে যায়। আজও ইচ্ছে করছে বড়। আজ তো ঘুম ভাঙারও ভয় নেই। রাত 2:45 বাজলো। আমি যেরকম মদ্যপান করি তাতে এই সময় সাধারণত আমি অন্য পৃথিবীর মানুষ। ছোটবেলাতে বাবা বলতেন এই সময়টা নাকি ব্রহ্মকাল। এক দৃষ্টিতে দেখে যাচ্ছি আমি তনুকে। আর নাকের নিচে একটা পুঁচকে তিল, বাদামি রঙের। ঠোঁটের পাশে একটা কাটা দাগ। এই শর্মাই দেয়। কি করব, শেষের দিকে মদ না পেলে বড় বড় ভায়োলেন্ট হয়ে উঠত তনু। আমারও মাথা ঠিক ছিল না। বড় জোরেই ওর গালটা টিপে ধরেছিলাম। রক্ত বেরিয়ে গিয়েছিল। রক্তই বা বেরোবে কি করে, কতটাই বা বেরোবে? তনুর অ্যানিমিয়া ছিল আবার। তবে পুরো দায়ী কিন্তু আমি নই। তনু কিন্তু বিগত 7 মাসে প্রচুর পাল্টে গেছিল, আর তার কারণগুলো আন্দাজ করা খুব একটা কঠিন ছিল না। ওর পুরনো বন্ধুদের সঙ্গে মেলামেশা বেড়েছিল, মাঝে মাঝেই পার্টি করতে যেতে হতো। প্রথম দিকে আমাকে বলতো বটে, তবে আমার এসব ভালো লাগে না কোনোদিন। পরের দিকে নিজেই যেত। ওসব পার্টিতে কি হয় কি আমি জানি না, বুঝি না। কিন্তু যখন শরীর খারাপ হতে শুরু করলো তখন কিন্তু আর কেউ আসতো না আমাদের খোঁজ নিতে। এটা বড় লোকদের দুনিয়া। বড় দেরি করলো তনু বুঝতে। শেষের দিকে মনে হতো আর বাঁচতে চায় না। সেটা অনুশোচনা না আমার উপর করুণা জানি না। ওষুধ খেতে চাইতো না, কিছুটা সুইসাইডালও হয়ে গিয়েছিল। ওর চোখে সবসময় একটা অপরাধ বোধ খেলা করত, দেখতে পেতাম। কাউকে ডাকতে ইচ্ছে করছে না আমার। ডাকলেই তো ওরা তনুকে নিয়ে যাবে, সব পুড়িয়ে শেষ করে দেবে। আচ্ছা, বরং আর একটু সময় থাকুক না আমার সঙ্গে। হঠাৎই একটা অবান্তর চিন্তা মাথায় এলো। কেমন হতো যদি যদি আর একবার শুরু থেকে শুরু করতে পারতাম? না না, আর কোনো ইউটোপিয়া না। এবার ছাপোষা কেরানি হয়ে বাঁচতাম না হয়। নাই বা লিখতাম কালজয়ী সাহিত্য কোনো। রোজ রোজ তনুকে প্রচুর আদর করতাম। যেভাবে হাজার হাজার সাধারণ মানুষ বেঁচে থাকে, না হয় সেভাবেই বাঁচতাম। তিনটে বাজলো। বাইরে বৃষ্টি কমার নাম নেই। ঠিক এই সময় কর্কশ্বরে বেজে উঠল আমাদের বাড়ির কলিং বেলটা। একই সময় একটা তীব্র হাওয়ার ঝাপটায় আমাদের ঘরের জানলাটা খুলে গেল। বৃষ্টির ছাঁট একরাশ সোদা গন্ধে ভরে গেল ঘরটায়। বেডসাইড টেবিলে রাখা আমার আর তনুর ছবিটা ছিটকে পড়ল মাটিতে। খুব প্রিয় ছবি ছিল ওটা তনুর, মন্দারমণিতে তোলা। আমি সযত্নে তুলে রাখলাম ছবিটাকে। জানালাটাও বন্ধ করে দিলাম। কিন্তু এতটাতে কে এলো?
জলধর ফিরে এলো? দিগন্ত সম্রাট? না না, ওরা এত ঝড় জলে কেন আসবে? কাউকে তো জানাইনি আমি যে তনু নেই। তাহলে কে? তাও আবার এই সময়? আমার বাড়িতে চুরি ডাকাতি করার মতো কিছু নেই, সেটা আমার পাড়ার মাছওয়ালা, মুদি, কলের মিস্ত্রি সবাই জানে। সে ভয় নেই। আজকাল খোঁজ না নিয়ে কেউ চুরি ডাকাতি করতে আসে না। তবে কে? দরজার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কে? কোনো সাড়া নেই। আবার জিজ্ঞেস করলাম কিঞ্চিত জোরে, কে? এবার একটা অতীব খ্যানখ্যানে এবং ভ্যাস ভ্যাসে গলায় উত্তর এলো, স্যার, একটু দয়া করে খুলুন না দরজাটা। ভয় জিনিসটা আমার ছোট থেকেই কম। আমার বেপরোয়া জীবনযাপন তার প্রমাণ। আর যে মানুষ সব হারিয়েছে তার কিসের হারানোর ভয়? কথা না বাড়িয়ে এক হাঁচকা টানে খুলে ফেললাম দরজাটা। প্রবল বৃষ্টির ছাঁটের মধ্যে একটা অদ্ভুত অবয়ব দেখতে পেলাম। এই চরম খারাপ সময়েও এই ধরনের একটি মানুষকে দেখে হাসি পেতে বাধ্য। টাক মাথায় একটা লম্বাটে ধরনের টুপি, যেটা পুরনো দিনে ইংল্যান্ডে ব্যবহার হতো। লোকটি বেটে এবং অবিশ্বাস্য রকমের মোটা। তার অবয়বটি একটি গর্ভবতী পেঙ্গুইনের মতো অনেকটা, থপ থপ করে চলে। মুখটাও অদ্ভুত। এই বেটে মোটা শরীরে যেন একটা বড় মাথা জবরদস্তি কেউ বসিয়ে দিয়েছে। ড্যাবা ড্যাবা চোখ, ঘন জোড়া ভ্রু, বের হবে একটা টিকালো নাক। যেমন অদ্ভুত দর্শন তার চেহারা, ঠিক তেমন তার পোশাক আশাক। না হলে বলুন, এই কলকাতা শহরে নিশুতি রাতে কোন পাগল একটা কালো ওভারকোট পরে ঘুরে বেড়ায়? তার সঙ্গে আবার একটা পেল্লায় ছাতা, যেন এই ভিক্টোরিয়ান যুগের ইংল্যান্ড থেকে টাইম মেশিনে করে এলো। এরকম একটা অদ্ভুত দর্শন লোকের এত রাতে কি চাই? লোকটাকে দেখে সাময়িকভাবে আমি সত্যি আমার বর্তমান দুর্দশার কথা ভুলে গেলাম, কিছুক্ষণের জন্য হলেও। কৌতূহলটা বাড়ছিল, কি চাই ওর? ঘরে ঢুকে ছাতা আর ওভারকোট রেখে লোকটা মিটমিট করে তাকালো ঘর জুড়ে, যেন কিছু খুঁজছে। ওর ঘরে ঢোকার পরেই বাতাসে ছড়িয়ে পড়ল একটা মিষ্টি সুগন্ধ, যেন কয়েক বোতল আতর ঢেলে এসেছে লোকটা। আমি কিঞ্চিত অপ্রস্তুত হয়ে একটু কাশলাম। আমার কাশির আওয়াজে যেন লোকটা একটু সন্ত্রস্ত হয়ে ক্যাক ক্যাক করে হেসে উঠল। আমার এই 40 বছরের জীবনে আমি অনেক বিরক্তিকর হাসি দেখেছি। অঙ্কের স্যার যদুবাবুর বেতের বাড়ি মেরে খিলখিল করে হাসতেন। আমার প্রথম কোম্পানির বস মল্লিকদা গোফের তলা দিয়ে একটা বাঁকা হাসি হাসতেন লোকে সর্বনাশ দেখে। বাড়িওয়ালা মনোজিৎ বাগল মাসের ভাড়া পেয়ে একটি শেয়ালের হাসি হাসতেন। সুপর্ণা আমাকে ছেড়ে যাওয়ার সময় ভালো থাকিস বলে একটা প্লাস্টিক হাসি ছুঁড়ে দিয়েছিল। গা জ্বলে গেছিল। এমনকি আমাদের বাড়ির সামনের ডাস্টবিনটাতে একটা বুড়ো গাধা খাবার খায়। বেটা আমাকে দেখলে একটা বিকট ডাক ছাড়ে। আমি জানি আমাকে দেখে বেটা হাসে, ইচ্ছে করে বিষ দিয়ে মেরে দিই প্রাণীটাকে। তবে বর্তমানে আমার নিশুত রাতের অতিথির হাসিটাই সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। এতটাই বিরক্তিকর তার সর্পিলা হাসি। কিছু বলতে যাওয়ার আগেই লোকটা যেন হাসিটা মুছে ফেলে বেশ খানিক আন্তরিক হওয়ার চেষ্টা করে বলে উঠল, জীবন মৃত্যু আমাদের হাতে নয় স্যার। পৃথিবীর বা জীবলোকে চিরন্তন সত্য যদি কিছু থাকে তা হলো মৃত্যু। তবে জন্ম আর মৃত্যুর মাঝের এই সময়টা নিয়ে যত কারবার, এই সময়টা ঠিক করে কাটাবার জন্যই এত মারামারি। শেষ রাতে জ্ঞান দিতে এসেছে আমাকে। চূড়ান্ত বিরক্তিতে ভরে গেল আমার মনটা। খুব রুক্ষভাবে বলে উঠলুম, গল্পের কীর্তন রাখুন তো। জলে থাকতে দিয়েছে আর আপনি ফালতু হেজাবার জায়গা পাননি। একটা বাজে জ্ঞান দিলে পেছনে লাথি মেরে বের করে দেবো বলে দিলাম। আবার সেই সর্পিল হাসি। চটবেন না স্যার, চটবেন না, ক্ষমা করুন আমাকে। সোজা সাপটা বলছি তাহলে আপনাকে,
এই জীবন মৃত্যুর গোলক ধাঁধা থেকে ক্ষণিকের সুরক্ষা চাইছেন তো আপনি? হ্যাঁ, আপনার জন্য একটা স্কিম আছে। কি বিপদ? কে এই লোক? বিমার দালাল, এলআইসি এজেন্ট? এটাও কি সম্ভব? ঝড় জলের রাতে সংসেজে পলিসি বেচতে এসেছে। আমার মতো কাউকে যে কিছুক্ষণ আগে সব হারিয়েছে। আর ধৈর্য থাকলো না আমার, প্রায় চিৎকার করে উঠলাম, তেমন তো মশাই, একটু আগে আমার স্ত্রী মারা গেছে। সেই স্ত্রী যাকে আমি জীবনে সব থেকে বেশি ভালোবাসতাম, সে মরে গেছে। বুঝতে পারছেন আপনি? আমার আমার চোখের সামনে। আপনি এসেছেন আমাকে পলিসি বেচতে? দিন 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 একটা পলিসি, যার সাহায্যে আমার স্ত্রী নিরোগ অবস্থায় ফিরে আসুক। পারবেন? বলুন, পারবেন? পারবো। অদ্ভুত শীতল একটি কণ্ঠস্বরে উত্তরটা এলো। বেশ চমকে উঠলাম আমি। ঠিক বুঝলাম না কেন, যেন শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। লোকটা কি হরবোলা? সেটাই তো বলতে চাইছি মশাই, ওটাই ওনার অফার আপনাকে। আপনি ভাগ্যবান যে উনি আপনাকেই নির্বাচিত করেছেন এই অফারটার জন্য। তবে অফারটা আপনাকে দেবার আগে আপনাকে শর্তগুলো বুঝিয়ে দেওয়াটা আমার কর্তব্য। এই মশাই, আপনি কে বলুন তো? হ্যাঁ, আর কোন সস্তার নেশা করেছেন সেটা আগে বলুন, আমিও করব। আমার নাম বান্টো। আমি ওনার সহকারী, উকিল, বন্ধু, ভক্ত, উপদেষ্টা, যা খুশি বলতে পারেন। আর আমি আপনাকে খুঁজে বের করেছি। বলে অদ্ভুত নাটকীয় কায়দায় সে ঝুঁকে পড়ে বাও করলে। আপনি বন্টো, বান্টু, যা খুশি হন না কেন, তাতে আমার ছেড়া যায়। আর আপনার এই মালিকটি কে শুনি রাত বেড়েতে লোককে জ্বালাতে বলে? আমি কথা শেষ করতে পারলাম না। হঠাৎ আমার চোখ পড়ল দেওয়ালের দিকে। যা দেখলাম তার ব্যাখ্যা করা অসম্ভব, তবে ভয়ে শিউরে ওঠাটাই স্বাভাবিক। বন্টোর ছায়াটা দেওয়ালে পড়েছিল, নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। দেওয়ালে ওর কোনো ছায়া নেই। দেওয়ালে একটা লম্বাটে প্রাণীর ছায়া। প্রাণী বলছি কারণ তার পিছনে একটি কাঁটাওয়ালা লেজ এবং মাথায় দুটো শিং। বন্টো এবার ছায়ার দিকে মুখ ফিরিয়ে আবার ঝুঁকে পড়ে তাকে সম্বোধন করে বলে চলল, হাতিম, অকৃত্রিম, মহামহিম শয়তান বা ডেভিল, আর আমি ওনার অ্যাডভোকেট। গত রাতেও মদ খেয়েছি, প্রতি রাতেই খাই, তবে কোনোদিন এসব দেখি না তো। আজ কি হলো? ভোর 3টের সময়টাকে কি বলেন জানেন? ব্রহ্ম মুহূর্ত। আরে রাখুন তো, আপনার মৃত বাপের কথা কেউ জানতে চায়নি। ডেভিল সাওয়ার, মহামহিম শয়তানের সময়। আমি অনেক কিছু বলতে চাইছিলাম কিন্তু পারলাম না। মনে হলো কিছু যেন আমার ভাবনাটাকে নিয়ন্ত্রণ করছে, অলৌকিক শক্তি বলে। আপনাকে 3টে না 4টে, আচ্ছা 5টা জিনিস দেবো আমরা। বলুন কি কি চাই? যা চাইবেন তাই পাবেন। তারপর আপনার থেকে একটা জিনিস নেব আমরা। কথা দিলাম আপনি ঠকবেন না। তনুকে ফিরে পেতে চাই, নীরব তনু। আবার সেই বিরক্তিকর সর্পিল হাসি। এটা একটা না 2টো? জীবিত তনু, নীরব তনু, 2টো হলো না? থাক, আপনার জন্য একটাই ধরলাম। আচ্ছা, নেক্সট? একটা ভালো ফ্ল্যাট, একটা ভালো চাকরি, একটা গাড়ি, একটা বিশ্রী হাসিতে ভরে উঠল পুরো ঘর। বন্টো একটা অদ্ভুত দর্শন নাচে মেতে উঠেছে। 2 হাত মাথায় তুলে খিলখিল করে হাসছে আর ঘুরছে। 1 2 3 4, 1 2 3 4, বাকি রইল 1। কি মজা!
দেওয়ালে দেখলাম সেই বিভৎস ছায়া অনর। দেখুন, এটাই আপনার শেষ সুযোগ। ভেবে চিনতে চাইবেন, কিন্তু অর্থ থাকলে তো বাকি জিনিস এমনিতেই আসবে। তাই বলছি, ভেবে চিনতে চাইবেন। আমরা চাই না আপনি অভাবের তাড়নায় ঠকে যান। সুখ, শান্তি, তৃপ্তি এইসবও চাইতে পারেন, এমনকি নারী সঙ্গ। এই ধরুন, এই তনু ছাড়া অন্য কাউকে, হ্যাঁ ধরুন তো সুপর্ণা। কি যাতা বলছেন? চটবেন না, চটবেন না, দয়া করে একদম চটবেন না। একটু একটু ভেবে দেখুন, যে সুপর্ণা আপনাকে এক প্রকার ভাসিয়ে দিয়ে চলে গিয়েছিল, সে যদি আবার ফিরে এসে আপনার পায়ে ধরে, নিজের শরীর আপনাকে ভেট দেয়, হ্যাঁ যৌনতা তো কেনা যায় পয়সা দিয়ে, কিন্তু বদলা, হ্যাঁ একটু ভেবে দেখুন, একটু ভেবে দেখুন। আচ্ছা, ইচ্ছা করছে না আপনার? হ্যাঁ করছে না? হ্যাঁ, আমার শেষ ইচ্ছে আমার বইটা যেন বেস্ট সেলার হয়। আমি লেখক রিপুর দাস নই। বাহ 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 বাহ, খুব ভালো, দুর্দান্ত। এবার আমাদের পালা। নাটকটা ভালোই জমেছে। বলুন বান্ডুদা, কি চাই আপনার আর আপনার মহামহিমের, তাও আমার থেকে? সামান্য জিনিস, আপনার আত্মাটা। কি? বলছি 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 বিশদে বলছি। আপনার শরীরটা মহামহিম শয়তান ব্যবহার করবেন নিজের কাজে। এইসব কাজে আপনার কোনো শারীরিক বা সামাজিক ক্ষতি হবে না। কেউ জানবেই না, এক আপনি ছাড়া। আর যারা জানবেও, তারাও দুর্বল, কিছুই করতে পারবে না। এক কথায়, আপনার আত্মা ও শরীর ধার নেবেন তিনি। রাজি। কোনো বিবাদ দালাল হলে কিন্তু এই সুযোগে ফস করে আপনাকে গচিয়ে দিত তাদের পলিসি, কিন্তু আমি সেই রকম নই মশাই। আপনাকে পুরোটা বোঝানো আমার কর্তব্য। আপনি এটা বুঝে নিন যে একবার ডিল হয়ে গেলে আপনি কিন্তু আর বেরোতে পারবেন না। আপনি যা যা চেয়েছেন আজীবন পাবেন। ইনফ্যাক্ট সেগুলি বাড়তে থাকবে, কিন্তু মহামহিম শয়তান চাইলে আপনাকে কিন্তু দিতেই হবে শরীর, সেটা ফেরানো যাবে না। বোঝা গেল? বুঝেছি। আচ্ছা, এবার বলুন তো, আপনি তনুকে কেন ফেরত চাইলেন? হ্যাঁ, পাপবোধ থেকে। কিসের পাপ? যে নিজের হাতে বালিশ চাপা দিয়ে তনুকে মারলেন খানিকক্ষণ আগে, সেই পাপবোধ থেকে, নাকি পুলিশের ধরা পড়ার ভয়? আমার মাথার পিছনে ব্যথাটা চাগিয়ে উঠল আবার। কি করে জানলো লোকটা? প্রায় চেঁচিয়ে উঠলাম, আরে তনুকে বাঁচিয়ে দিয়েছি আমি। ও আর বাঁচতে চাইছিল না। কে চায় এইভাবে বাঁচতে আত্মরা হয়ে? শুধু কি এটাই কারণ? হ্যাঁ, আরে মশাই, ও পাগল হয়ে গেছিল। আমি আমি আর ওকে খুশি করতে পারছিলাম না। ও মডেল হবে আর তার জন্য রাজ্যের নোংরামি করতে তৈরি। হাতে রাতে ধরতে পারিনি যদিও, কিন্তু আমি জানি ও বহু পুরুষের শয্যাসঙ্গী হয়েছে বিগত 4-5 মাসে। দিগন্ত, সম্রাট, অনির্বাণ কাউকে ছাড়িনি, আমি জানি। তাই তো ওদের এত দরদ বন্ধুর বউয়ের প্রতি। নিচে নামতে নামতে নিজের বাপের অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করেছে। ভয়ানক লোভী হয়ে গেছিল। কারোর কিছু দেখলেই ওর চাই, এমনকি মদ মাংস পেলেও গোগ্রাসে গেলত। একটা মেয়ের ওই রাক্ষসে খিদে আমি জন্মে দেখিনি। পাল্টে গেছিল তনু। আমার তনু নয়, ও আর পারছিল না। তাই ওকে মুক্তি দিয়েছি আমি।
লোকটা আবার বিশ্রী হাসিতে ফেটে পড়ল। আমার মাথা ছিঁড়ে যাচ্ছে ব্যথাতে। আমার দিকে তাকিয়ে মিটমিট করে বলল, আপনার সব কথা তনু শুনলো। ও এখানেই আছে, মানে ওর আত্মা। তবে চিন্তা নেই, কাল ওর কিছুই মনে থাকবে না, তবে আপনার থাকবে। আর এসব বলতে যাবেন না ওকে আবার, হ্যাঁ? তাহলেই আপনাকে নিয়ে পাগলের ডাক্তার দেখাতে নিয়ে যাবে ও। আমি চুপ করে দাঁড়িয়ে রয়েছি। বন্ট তার ফ্যাস ফ্যাসে স্বরে বলে চলল, তাহলে ডিল তো পাক্কা? এবার শৈশবতের পালা। আমার আপনার এক ফোঁটা রক্ত চাই। বলেই সে তার পকেট থেকে একটা স্ক্রোল বের করল। আদিকালের চামড়ার স্ক্রোল। তার ভিতর কি অদ্ভুত দর্শন ছবি আঁকা আছে, আর কোন এক লিপিতে অনেক কিছু লেখা। দিন আপনার আঙুলটা, জাস্ট এক ফোঁটা রক্ত। কি লেখা এতে? ভয় নেই, ভয় নেই, সব আপনাকে বলেছি। এখানে আপনাকে না বলে আমি কিছুই লেখাতে পারবো না। আপনি আপনি নিশ্চিন্তে থাকুন। বলেই এক ঝটকায় আমার আঙুলটা নিয়ে তার উপর নিজের নখ চালিয়ে দিল বন্ট। কি শীতল সেই স্পর্শ, যেন বরফের ছুরি। এক ফোঁটা রক্ত এসে পড়ল সেই স্ক্রলের উপর। ব্যাস হয়ে গেল। ও একটা কথা, একমাত্র মৃত্যু ছাড়া এই ডিলের কিন্তু সমাপ্তি নেই, হ্যাঁ? সেই ভ্যাসভ্যাসে কণ্ঠ। বাইরে যেন বৃষ্টি ধরেছে একটু। হঠাৎ যেন মাথাটা গেল ঘুরে। মাথার ভেতরে ব্যথাটা সপ্তমে পৌঁছে গেল। চোখে সহসা নেমে এলো ঘুমের প্রলেপ। একটা ঘোরের মধ্যেই বললাম, ভাগ্যিস বলেননি, মৃত্যুর পর নরকে দেখা হবে। See you in hell। সেই তন্দ্রার সঙ্গে লড়াই করা অসম্ভব। চারিদিক ঢেকে যেতে থাকলো কালো অন্ধকারে। মেফিস্টোর ছায়াটাই শেষে ছবি চোখে, আর বন্টর সেই সুরপিলা হাসি হলো শেষ শব্দ। আচ্ছা শুনতে পেলাম, কি বলেন মশাই? হেল ইজ রাইট হিয়ার। তারপর অন্ধকার, মিশমিশে প্রগাঢ় কালো জমাট অন্ধকার। সকালে রোদের একটা অদ্ভুত ক্ষমতা আছে, মন ভালো করে দেওয়ার ক্ষমতা। সকালে রোদ্দুর মুখে পড়তেই ধরফর করে উঠে বসলাম আমি। গত রাতের ঝড়জল কাটিয়ে দিব্যি রোদ্দুর উঠেছে। বেশ ঝরঝরে লাগছে শরীরটা। কোনো মদের হ্যাংওভার নেই, মাথার পিছনে ব্যথা ফোলাভাব কোনোটাই নেই। ঘুমের ঘোর একটু কাটতেই রাতের কথাগুলো মনে পড়ল। কি বাজে স্বপ্ন দেখছিলাম। এবার নিয়ে যেতে হবে তনুকে। মনে পড়তে বেডরুমের দিকে পা বাড়ালাম, আর তখনই একটা আওয়াজ কানে এলো। কেউ গান গাইছে, তনুর গলা। হঠাৎই আচমকা বেডরুম থেকে দৌড়ে এসে জাপটে ধরল তনু আমাকে। সেই পুরনো তনু, আর ওষুধের গন্ধ নেই, আছে সেই মিষ্টি পরিচিত গন্ধটা, তনুর গায়ের গন্ধ। এটাও কি সম্ভব? কালকের শয্যাশায়ী তনু এখন ছুটে বেড়াচ্ছে। জাপটে ধরলাম তনুকে, অনেক চুমু খেলাম। খুব হালকা লাগছে মনটা। যে মানুষ কোনো অলৌকিক কিছু বিশ্বাস করতো না, তার জীবনেই এত বড় একটা ভেলকি ঘটে গেল কি করে কে জানে। বড় বাচ্চা পেঁচে গেছি বুঝলে। আর সব মদ টদ নয়, প্রায় মরতে বসেছিলাম। তোমার ওই পুরো ভাম ডাক্তারটাকে বিদায় করে দিও কিন্তু।
বিশ্বাস আর অবিশ্বাসের মাঝে একটা সরু দেওয়াল থাকে। সে দেওয়ালে অনেক সময় বেশ কিছু ফাটল থাকে, তবে আমার জীবনে যেন এক নিমেষে সম্পূর্ণ দেওয়ালটাই ভ্যানিশ হয়ে গেল। জীবনে যে মানুষ প্রতি পদে লড়াই করেও হেরে যায়, তার কাছেই ব্যাপারটা বেশ মজার, যখন সে জানে সেই জিতবে। আগামী দুদিন আর কিছু সেরকম ঘটল না। এক আমার আর তনুর সেই আগের মতো প্রেম ছাড়া। যে দুটো মানুষ বিগত কয়েক মাস নিজেদের ছুঁয়েও দেখেনি, তারা বাঁধ ভাঙা প্রেম করল অন্য সব কিছু ভুলে। সব ভুলে কথাটা যদিও সম্পূর্ণ ঠিক নয়, কারণ মাঝে মাঝে তনু বলতে থাকলো, জানো কাল রাতে কি স্বপ্ন দেখলাম? তুমি নাকি এক বালিশ চাপা দিয়ে আমাকে মেরে ফেলতে চাইছো। কথাটা শুনে আমি খানিক বিস্মিত হয়ে গেছি দেখে দু হাত দিয়ে আমার মুখটাকে টেনে নিয়ে নিল তনু। আবার মেতে উঠলাম আমরা নিজেদের ভাগ করে নেওয়ার খেলায়। দুদিন পর এলো আমার জন্য দ্বিতীয় উপহার। বিকেল বিকেল একটি হন্ডা সিটি গাড়ি চেপে মুখে 1 কুইন্টাল বিরক্তি নিয়ে হাজির হলেন অ্যাডভোকেট রতন কাঞ্জিলাল, আমার কাকার উকিল। আমার কাকা ছিলেন বাবার ছোট ভাই। ভয়ানক ব্যবসায় বুদ্ধি আর 1000 রকম 2 নম্বরিতে সিদ্ধহস্ত ছিলেন ভদ্রলোক। বাবার সঙ্গে সদ্ভাব ছিল না কোনোদিনও। ভয়ানক অসভ্য, অসৎ, বদরাগী, লোভী বড়লোক ছিলেন উনি। স্ত্রী বিয়োগের পর 54 বছর বয়সে বিয়ে করেন 1 বছর 30-এর তরুণীকে। আজ থেকে বছর 10 আগে। সে নতুন কাকি আমাকে দেখতে পারতেন না। একবার দরকারে কিছু টাকা ধার নিয়েছিলাম, তার বদলে একাধিকবার অপমানিত হতে হয়েছিল আমাকে। আজ তার উকিলকে দেখে বিস্মিত না হয়ে পারলাম না। রতন কাঞ্জিলাল এক রাশ বিরক্তি ভরে চারিদিক তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বললেন, তলায় তলায় কি সেটিং করেছিলে তুমি হে ছোকরা? তোমার নাম শুনলে যে লোক খিস্তি করত, সে কিনা নিজের সল্টলেকের ডুপ্লে ফ্ল্যাট, নিজের 2টো দামি গাড়ি, এমনকি ভবানীপুরের বাড়ি অবধি তোমাকে দিয়ে গেল। কোনো বাজি ছবি টবি কেস নাকি? আমি কিছুই বুঝলাম না। কাকা তার সমস্ত সম্পত্তি আমাকে দিয়ে গেছে, এ তো অসম্ভব। অনেক অসম্ভব জিনিস সম্ভব হয়ে যায়। না হলে 2 দিন আগে সুস্থ মানুষটা আর সকালে উঠল না, রাতারাতি দেখলাম উইলে তোমার নাম। আগে কখনো ওই রকম কিছু বলেননি আমাকে। ওনার স্ত্রী তো বিশ্বাসই করছেন না। কিন্তু ওই যে আপনার সৌভাগ্য আর ওনার দুর্ভাগ্য, সব আপনার। নিন পজিশন। দেখুন, এইসব করতে একটু টাইম লাগবে, আমি সব করে দেবো, কিন্তু কমিশনটা। এরপর আর কিচ্ছু কানে ঢুকল না। শুধু শরীর জুড়ে একটা অদ্ভুত পরিতৃপ্তি খেলে গেল, যেন ভেসে ভেসে চলছি হাওয়ায়। দুদিনের মধ্যে কাকার ফ্ল্যাটে গিয়ে উঠলাম। ওনলি ফার্নিশড ডুপ্লে ফ্ল্যাট। যত রকম বিলাসিতা সম্ভব সব করেছে বুড়ো। আর এখন সেই সব আমার। তনু তো খুশিতে পাগল হয়ে গেছে। সময় অসময়ে ওর আদর পাচ্ছে। কাকির মুখটা মনে পড়ে বেশ মজা লাগছে। একবার অপমান করে বাড়ি থেকে বার করে দিয়েছিল আমাকে। কাঞ্জিলালকে দিয়ে এভিকশন নোটিশ পাঠিয়ে দিয়েছি আমি কাকির কাছে। আর আমার নতুন বাহন হয়েছে মরিস গ্যারেজ কোম্পানির নতুন MG হেক্টর, ডেভিলস রেড রঙের। এবার আগামী 1 মাসের কথা বলি। একসঙ্গে 1 মাস কারণ হেরে যাওয়া একটা মানুষ যখন রোজ রোজ জিততে থাকে, তখন তার কাছে সেই জিত উদযাপনের থেকে বড় হয়ে দাঁড়ায় আগামী প্রাপ্তি, আরো বেশি কিছু। আমার জীবনের স্ক্রিপ্টটা তো কোনো ভগবান লেখেনি, লিখেছেন খোদ শয়তান। তাই এক্ষেত্রে তো অনেক নতুনত্ব থাকতেই হবে। যে পাবলিশার পাকরাশি আমাকে দেখলে অন্য পথে হাঁটতে থাকতো, সেই লোক আমার উপন্যাস ছাপতে রাজি হলো রাতারাতি। এটি সমকামী ত্রিকোণ প্রেমের উপন্যাস। ওরা 3 জন। উপন্যাস মুক্তির পরই যাকে বলে জটায়ুর ভাষায় সেলিং লাইক হট কচুরিজ। 2 সপ্তাহে 2000 কপি হাওয়া। 3 সপ্তাহের মাথায় এক বিখ্যাত বম্বের পরিচালক গল্প কিনে নিলেন মোটা অঙ্কে। ছবি হবে,
সমকামীদের মধ্যেই না আপামর সাহিত্যপ্রেমীদের মধ্যে আলোচনার বিষয় এখন ওরা 3 জন আর আমি। যশ, খ্যাতি, প্রতিপত্তি, গাড়ি, বাড়ি, অর্থ সবকিছু 5 সপ্তাহের মধ্যে কেউ পেলে একটা অদ্ভুত ঘোর লাগে চোখে। আমারও লেগেছে। নিজেকে হঠাৎই খুব শক্তিশালী মনে হচ্ছে। ও বলা হয়নি একটা চাকরিও হয়েছে, এইটুকু তো আপনারা আন্দাজ করেই নিয়েছেন। একটি নামকরা ডিজিটাল নিউজ পোর্টালে আমি চিফ এডিটর। না, এই পদটাও প্লেটে সাজিয়ে এনে দিয়েছিল আমাকে। 3 জন সিনিয়র এডিটর হঠাৎ এটি অ্যাক্সিডেন্টে মৃত, তাই অগত্যা আমি। যে আমি কসবার 400 স্কোয়ার ফিটে পৌঁছতাম তার এখন একটা আলাদা এসি কেবিন আছে। আক্রাসী বলে তোমার উপর ভগবান বড় সদয়, আর আমি বলি না, থুরি মনে মনে বলি ওটা ভগবান নয়, শয়তান। মাস 3 পরের কথা। আমি কেবিনে বসে এডিটোরিয়ালটা ঝালিয়ে নিচ্ছি। আমার সেক্রেটারি প্রিয়া বলল একজন মহিলা দেখা করতে চাইছেন। আমার কাকিমা। দেখে বেশ মায়াই লাগলো ওনাকে। এভিকশন নোটিশ পাঠিয়ে গায়ের জ্বালা মিটিয়েছিলাম বটে, কিন্তু ওনাকে দেখে খুব খারাপ লাগলো। স্পষ্ট অর্থাভাবের চিহ্ন। যে মহিলা সারাদিন মেকআপ করে সেজে গুজে টিপ টপ থাকতেন তিনি এখন উলুথুলু পোশাকে, চোখের তলায় কালি। বয়সে আমার থেকে বছর 4 বড় হলেও এই কদিনে যেন অনেক বয়স বেড়ে গেছে ওনার। দেখেই বোঝা যাচ্ছে যে নিতান্তই ঠেকায় পড়ে আমার দ্বারস্থ হয়েছেন ভদ্রমহিলা। আমার প্রতি তার অগাধ ঘৃণা যে এখন একটা নতুন সীমায় পৌঁছেছিল সেটা তার দৈহিক ভাষা চিৎকার করে বলছিল। খুব সংক্ষেপে তিনি বললেন, যেটা হয়েছে বা যেটা উনি করেছেন সেটা যে কতটা অন্যায্য আর অন্যায় সেটা আশা করি বোঝো তুমি। সেসব নিয়ে আজ আর আমি কোনো কথা বাড়াবো না। নিজের দুর্ভাগ্য বলে মেনে নিয়েছি। শুধু বাড়ি থেকে বের করে দিয়ে আমাকে, তোমরা যদি আমাকে বাড়ি থেকে বের করে দাও, আমাকে কিন্তু রাস্তায় গিয়ে নামতে হবে সেক্ষেত্রে। আর কিছু চাই না তোমাদের থেকে। সব তোমার, সব তোমার, শুধু ছাদটুকু কেড়ে নিও না। ভয়ানক আত্মসম্মান মহিলার। ভাঙবে কিন্তু মচ খাবে না, এটাই তো চেয়েছিলাম আমি। আমার কাছে এসে ভিক্ষে করবে, উদ্দেশ্য সফল। এবার ওর বাড়ি ওকেই ফিরিয়ে দেব। বিয়ারাকে বললাম চা জল খাবার দিতে। তখন সন্ধ্যে 7:30 বাজে। কাঞ্জিলাল এখন আমারই লোক। ওকে ফোন করে বলে দিলাম কাল সকালে দলিলটা নকাকির কাছে দিয়ে আসতে। ভাবলাম মহিলাকে গাড়িতে একটু এগিয়ে দিয়ে আসি, তার আগে একটু টয়লেটে যাওয়া প্রয়োজন। টয়লেট সেরে হাত ধুতে যেই বেসিনের সামনে গিয়ে দাঁড়ালাম, এটি মিষ্টি আতরের গন্ধ নাকে এলো। বাথরুম খা খা করছে, কেউ নেই এই সময়। গন্ধটা নাকে আসতেই বুকের ভেতরটা ধুকপুক করে উঠল। এই গন্ধটা আমার খুব চেনা। এরপরেই কানে এলো একটা সর্পিল হাসি। চোখে মুখে জলের ঝাপটা দিয়ে যেই মুখটা তুললাম তাকে দেখতে পেলাম। বন্ট, সে বেঙ্গুইন আকৃতির, বড় মাথা, টিকলো নাকের অদ্ভুত দর্শন মানুষ। না মানুষ কিনা কে জানে। ডেভিলস অ্যাডভোকেট। তার ঠোঁট জুড়ে একটি কৃত্রিম হাসি। অভিনন্দন বন্ধু, আপনি যা যা চেয়েছিলেন সব পেয়েছেন চুক্তি মতো। এবার আমাদের পালা। মহামহিম শয়তান এখন আপনার শরীরটা ব্যবহার করতে চান। কিসের জন্য? নিজেই দেখতে পাবেন। ইতিমধ্যে একটি খুট শব্দ পেয়ে দেখলাম কেউ বাথরুম থেকে বেরিয়ে যাচ্ছে। কি হলো ব্যাপারটা? বাথরুমে তো কেউ ছিল না, কে বেরিয়ে গেল? দেখতে যাওয়ার আগেই চোখ পড়ল আয়নাতে। হাড় হিম হয়ে গেল।
আয়নাতে আমার কোনো প্রতিচ্ছবি নেই, আর যে লোকটা এইমাত্র বাথরুম থেকে বেরিয়ে গেল সেটা আর কেউ না, আমি নিজে। এক অদ্ভুত অসহায় ভাব গ্রাস করছে আমাকে। প্রায় ভেসে ভেসে পৌঁছে গেলাম আমার কেবিনে। সেখানে রক্ত মাংসের আমি নকাকিকে বলছে, ভাগ্য বলো বা দুর্ভাগ্য, এখন তুমি নিঃস্ব। একদিন যা যা অপমান করেছো আমাকে, তার একটা বিহিত তো চাই না। আমি তোমাকে ওই বাড়িতে বিনামূল্যে থাকতে দিতে পারবো না। বোঝার চেষ্টা করো তুমি। তুমি যদি আমাকে থাকতে না দাও, আমি রাস্তায় গিয়ে দাঁড়াবো। আমার কোনো ভাড়া দেওয়ার সামর্থ্য। নকাকি শেষ করার আগে ওই নকল আমি বলে উঠল, আলবাত আছে, তোমার এই ভরা শরীর থাকতে। দম বন্ধ হয়ে আসছে আমার। এ কি বলছে ও? নকাকি ভাবছে আমি আর যাই হয়ে যায় না কেন এত নিচে নামতে পারবো না, কিন্তু সেটা কেউ জানবে না। আমার চোখের সামনে টেবিলে বসিয়ে নকাকির জামা কাপড় খুলে ফেললো। তারপর চলল এক পাশবিক প্রতিক্রিয়া। নকাকির চোখের দিকে তাকাতে পারছিলাম না আমি। নিজের উপর ভয়ানক ঘেন্না হচ্ছিল, আর সঙ্গে রাগও। কিন্তু নিরুপায় আমি। আমার কোনো রকম ক্ষমতা নেই। এই অসহ্য দৃশ্য আর নকাকির অসহায় কান্নার শব্দের মাঝে আমার চারিপাশে ধীরে ধীরে ঘন কালো কুয়াশার তলায় তলিয়ে গেল। চোখ খুলতে নিজের শরীরটাকে অনুভব করতে পারলাম অনেকক্ষণ পর, আর সেই সঙ্গে বুঝতে পারলাম আমি দর্শক হিসেবে যা যা দেখেছি এখন সেই সব কিছুই এই শরীরে অনুভব করতে পারছি। এক ছুটে গেলাম বাথরুমে। নির্জন বাথরুমে কোমর ধরে হর হর করে বমি করে ফেললাম। বুঝতে আর বাকি রইল না যে শয়তানের সঙ্গে ডিল করে আমি কি সর্বনাশের খেলায় মেতেছি। এটাও বুঝলাম এই সবে শুরু। খুব শিগগিরই আবার সে আসবে। আর প্রতিবার যখন সে আসতো আমার শরীরটা নিয়ে কিছু একটা জঘন্য কাজ করত। মাঝে মাঝে মনে হতো এটা কি আদৌ সে, নাকি এটাই আমি। শুধু নিজের বাস্তবিক দিকটাকে লুকিয়ে রেখেছি আমি। নিজেকেই অনেক সময় চিনতে পারি না আজকাল। খুব দ্রুত সব পাল্টে যাচ্ছে। যদিও সল্টলেকের ফ্ল্যাটে আমরা চলে গেছি, কিন্তু পুরনো আসবাব থাকার দরুন কসবার বাড়িটা ছাড়িনি এখনো। সেই তো 2500 টাকা ভাড়া। হঠাৎ ভাবলাম একবার ডো মেরে আসি। গেলাম, একা বসে মদ খেলাম আর রাতে ফিরে গেলাম। পরদিন সকালে একদল লোক আঁতকে উঠল আমার বাড়ির সামনে ডাস্টবিনে থাকা গাধাটার মুন্ডু কাটা দেহটা দেখে। আমি যখন দেখেছিলাম নিজেই মাথা ঘুরে পড়ে গেছিলাম। ইতিমধ্যে দুটি রাজনৈতিক দলের সঙ্গে হাত মিলিয়ে আমি কয়েকটা তছরূপ করেছি। কাঁচা টাকা আসছে, এটা বুঝেছি। খেলা শুরু হয়েছে আমার ইচ্ছেতে, কিন্তু এখন আর আমার নিয়ন্ত্রণে নেই। নাহলে আমি কটা টাকার জন্য নিজের আদর্শকে ভাসিয়ে দেওয়ার মানুষ নই। কিন্তু রাতারাতি আমার সামাজিক মর্যাদাটাও বেড়ে গেছে এক ধাক্কায়। পুলিশ থেকে মন্ত্রী সবাই সমীহ করে চলছে আমাকে আজকাল। আমার লেখা উপন্যাসের উপর ছবির শুটিং শুরু হয়ে গেছে। যে টাকার জন্য একদিন নিজের স্ত্রীর চিকিৎসা করতে পারিনি, সেই টাকা উঠছে আমার জীবনে। না না, যতই বলি এই অনুভূতিটা মোটেই মন্দ না। সে আসে যখন তখন, এসে আমার শরীরটা নিয়ে যা ইচ্ছে করে। শুধু যৌনতা নয়, অহেতুক লোকের সঙ্গে খারাপ ব্যবহার, তাদের উপহাস করা, কখনো হিংস্র আচরণ করা, যেমন ওই নিরীহ গাধাটির সঙ্গে। লোভ, চুরি করা, হিংসে করা। এমনকি একদিন জাকারিয়া স্ট্রিটে বসে একটা 3 প্লেট বিরিয়ানি আর কাবাব খেলাম। আমার মতো পেট রোগা মানুষের পক্ষে এটা তো অসম্ভব, অথচ কিছু হলো না। মাঝে সাঝে আমার নিজেরই সন্দেহ হয়, আমি কি আদৌ মানুষ, নাকি নরকের অন্ধকার জগতের কোনো জীব।
তনুকে আর সেইভাবে সময় দিতে পারি না। ওর কাছে আসতে ভয় লাগে, পাছে আবার সে এসে পড়ে। তনু বেচারি আমাকে বড় ভুল বুঝছে। ও ভাবছে আমার জীবনে বোধহয় অন্য কেউ আছে। বড় অভিমান করে। ও বোঝে না যে আমি ওকেই বাঁচিয়ে রাখতে চাই, কিন্তু পারলাম কই। ঠিক তার নজর পড়ল। সেদিন তনুর জন্মদিন ছিল। নিজের চোখের সামনে নিজের স্ত্রীর ধর্ষণ দেখলাম। না, সে বাধা দিতে চেষ্টা করেনি, কেনই বা করবে? ও তো জানে আমি, কিন্তু একটা সীমা থাকে তো। সে পাশবিক প্রতিক্রিয়াতে মত্ত হলে পরে সেটা তনুর জন্য অসহনীয় হয়ে ওঠে। বেচারি চিৎকার করে ওঠে, থামো, আমি আমি তোমাকে অনুরোধ করছি, প্লিজ থামো। কিন্তু আমি জানি সে থামবে না, আর তনু জানে আমি থামছি না। সেই দিনের পর থেকেই তনু কিরকম একটা এড়িয়ে চলে আমাকে। না, ঠিক এড়িয়ে বলবো না, আমাকে ভয় পায়ও। পাওয়াই তো স্বাভাবিক। আমি নিজেই এখন নিজেকে ভয় পাই, ভীষণ ভয় পাই। কি চেয়েছিলাম আর কি হচ্ছে আমার সঙ্গে? সাধারণ একটা জীবন চেয়েছিলাম আমি, আর কি পেলাম? তনু আজকাল মদ ধরেছে আবার। ওকে আর দোষ কি করে দিই? একাকিত্ব একটা ভয়ানক রোগ, আর আমি হাজার ইচ্ছে থাকা সত্ত্বেও ওকে সঙ্গ দিতে পারি না। বড় ভয় লাগে আবার ওকে আঘাত করবে সে। যতই শরীরটা আবার হোক না কেন, দিনের শেষে ওটা তো আমি নই। তনু মাঝে মাঝে কসবার বাড়িতে চলে যায়। কি বিড়ম্বনা বলুন তো, যে জায়গাটাকে মনে প্রাণে ঘৃণা করতাম একসময়, এখন সেটাই হয়েছে আমাদের একমাত্র আশ্রয়। কিন্তু তনুকে বাঁচাতে পারলাম না। নিজেই একদিন আমার কাছে এলো, হয়তো কিছুটা অপরাধ বোধ থেকে। এসে বলল, দেখো, আমি অনেক সময় পারি না সবকিছু, তোমাকে হতাশ করি, কিন্তু বিশ্বাস করো আমি চেষ্টা করব যতটা পারি। বড় লজ্জা হলো নিজের উপর। বুকে টেনে নিলাম তনুকে, কিন্তু না, এরপর যা যা হলো সেগুলো আর আমার নিয়ন্ত্রণে ছিল না। সে এসেছে, দখল নিয়েছে আমার শরীরটার, শুরু করে দিয়েছে এক পাশবিক প্রতিক্রিয়া। আমি নিঃশব্দে সব দেখে গেলাম। না, এই অবস্থায় আমার সূক্ষ্ম শরীরের চোখে জল আসে না। সপ্তাহ দুয়েক পরের কথা। তনুর সঙ্গে কথা নেই। ও সকালেই ব্যাগ গুছিয়ে কসবার বাড়িতে চলে গেছে। কিছুদিন নাকি একা থাকতে চায়। আসল কথাটা আমি জানি, ও ভয় পেয়েছে। হয়তো নিজেই হিসেব মেলাতে পারেন আমার দুটি রূপ দেখে। আমিও আপত্তি করিনি। ভয়টা কি ওর একার? আমার নিজেরই আজকাল খুব ভয় লাগে, নিজের উপর ভয়। আসলে আমি তো আর আমি নই। দু তিনটি ঘটনা বড় নাড়িয়ে দিল আমাকে। এক একটি অ্যাক্সিডেন্টে ব্যাংকার তীর্থ রায়ের মৃত্যু। তীর্থ সুবর্ণার স্বামী ছিল, আর ওই দিন আমি জাকারিয়া স্ট্রিটের আশেপাশেই ছিলাম। আজকাল সব ঘটনা আমি দেখতে পাই না, মানে দেখতে চাই না। আমি জানি এই মৃত্যু স্বাভাবিক নয়। আমার ফ্ল্যাটের সামনে নেড়ি কুকুরটাকে যে ব্যাট দিয়ে পিটিয়ে নৃশংসভাবে মারা হয়েছে, আমি নিশ্চিত এটাও তার কাজ। আর অকারণে ঘেউ ঘেউ করে বিরক্ত করবে না। ওর মৃত্যুতে আমার দুঃখ নেই সেরকম, কিন্তু ওর মৃত্যুর বীভৎসতাকে বড্ড ভয় পাই। ভয় জিনিসটা বড় বিরল, জানেন তো। মানে এক বীভৎস দর্শন রাক্ষসকে আপনি ভয় পেতে পারেন নিশ্চয়ই, কিন্তু যে ভয়ের কোনো চেহারা নেই, কোনো নিশ্চয়তা নেই কখন সে অতর্কিতে হানা দেবে, সেই ভয় আরো ভয়ানক। আর তার থেকে বাঁচার উপায় একটাই। আমার মাথায় এসেছে আরো বেশি মদ খাওয়া, ডুবে যাওয়া। এই ক্ষেত্রেও কিন্তু সে এসেছে। যখন ডুবে যাচ্ছি আমি, সেও পাশে বসে বলছে, আরো 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 মদ্যপান করুন।
এই ঘটনার পর হঠাৎ বিকেলে আমার চেম্বারে হাজির হলো কাঞ্জিলাল। আমার বাবা বলতেন, উকিল জাতটাই জাত শয়তান, ওদের থেকে সতর্ক থাকবি। কিন্তু আজ কাঞ্জিলালের মুখ চোখের অবস্থা দেখে নিজেরই মায়া লাগলো, যেন ওর মাথায় সদ্য বাজ পড়েছে। উস্কো খুস্কো চুল, ময়লা জমে কাপড়, লাল চোখ, দেখেই স্পষ্ট কিছু একটা হয়েছে। লোকটা বিগত কিছুদিন আমার ছায়া সঙ্গী ছিল, বুঝতে পারছিলাম আমার এই হঠাৎ পাওয়া জাঁকজমক বড়ই প্রলুব্ধ করে তাকে। কিন্তু আজ হঠাৎ কি হলো? ওকে দেখেই আমি সহসা জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? এরকম এরকম দশা কি করে হলো আপনার? উত্তরটা কোনো কথা এলো না। একটা জান্তব গজরানি শুনতে পেলাম কাঞ্জিলাল বাবুর গলা থেকে। তার লাল চোখগুলো থেকে তখন যেন আগুন ঠিকরে বেরোচ্ছে। আচমকা ছুটে এসে আমার কলার ধরে দেওয়ালে ঠেসে ধরল, আর তারপর ক্রুদ্ধ কণ্ঠে বলে উঠল, তুই 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 খুনি! তোর থেকেই সব শুরু, শয়তানের বাচ্চা! আর আমিও লোভে পড়ে কি করলাম, এর শাস্তি আমাকে পেতে হবে। কিন্তু তুইও বাঁচবি না, দেখিস নরকে যাবি। আর নর বন্টর কথাগুলো আবার মনে পড়ল। Hell is right here. Hell is right here. Hell is right here. Hell is right here. এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিয়ে চেঁচিয়ে উঠলাম, আপনার মাথা খারাপ হয়ে গেছে? কি হয়েছে সেটা তো বলুন। লাল চোখে কাঞ্জিলাল বলে উঠল, তোমার নকাকি গলায় দড়ি দিয়েছে। কথাটা যেন আমার কানে ঢুকেও মাথায় ঢুকল না। ব্যাক্রুদ্ধ হয়ে তাকিয়ে রইলাম কাঞ্জিলালের দিকে। কাঞ্জিলাল বলে চলল, এই কচি বয়সের বিধবা, আমি নিজেকে সামলাতে পারিনি। প্রতি সপ্তাহে যেতাম, সেও অসহায় ছিল, তাই আমাকে আটকাতে পারত না। কিন্তু সব কিছুর সীমা থাকে একটা। বেচারি আর পারল না, গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ল। আমি আমি মেরেছি ও বলে পাগলের মতো নিজের দুগালে চড় মারতে থাকে কাঞ্জিলাল। আমার হাত পা অসাড় হয়ে যাচ্ছে ধীরে ধীরে। মনে হচ্ছে বিরাট ভারী কিছু একটা চেপে বসছে আমার ঘাড়ে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। হাজার চেষ্টা করেও কিছু বলতে পারছি না। কাঞ্জিলাল সহসা নিজের মোবাইলটা বের করে আমার ঘাড়ের কাছে এসে মুখের কাছে ঠেসে ধরল মোবাইলটা। প্রাথমিকভাবে এই আক্রমণে কিছু ঘাবড়ে গিয়ে চোখ ঢেকে নিই আমি। যখন চোখ খুললাম দেখতে পেলাম একটা ছবি কাঞ্জিলাল তুলে এনেছে আমার জন্য। নকাকির ছবি, সিলিং ফ্যানে ঝুলছে, আকাশে রক্তশূন্য মুখ, জীব তো কামড়ে আছেন, চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছে, এলো চুল, আঁচলটা খুলে নিচে লুটোচ্ছে, সাদা শাড়ি, কালো ব্লাউজ, সেই সুঠাম শরীর। এককালে যা দেখে অনেক খারাপ চিন্তা প্রশ্রয় দিয়েছিলাম, অনেক নোংরা কামনা, এখন যেন এই মৃত চোখগুলো কৈফিয়ত চাইছে। শুকনো ঠোঁটগুলো উপহাস করছে আমার অস্তিত্বের। পৃথিবীতে অনেক কিছু না দেখলে ভালো হতো, কিন্তু নকাকির এই ছবিটা আমাকে চিরকালের জন্য একটা দুঃস্বপ্ন দিয়ে গেল। পাগলের মতো ছুটে গেলাম বাথরুমে, হর হর করে বমি করে ফেললাম কোমর ধরে। আমি ফিরে এসে দেখেছিলাম কাঞ্জিলাল চলে গেছে। ড্রাইভারকে বললাম বাড়ি যেতে, আর পারছি না। নকাকির চোখ দুটো যেন তাড়িয়ে বেড়াচ্ছে আমাকে। মাথাটা প্রচন্ড ভারী লাগছে। গাড়িতে বসে ড্রাইভারকে বললাম, এসিটা বাড়িয়ে দাও। রেডিওতে খবর হচ্ছে জাকারিয়া স্ট্রিটের কাছে একটা ভয়ানক দুর্ঘটনায় 42 বছরের তীর্থ রায় মৃত। এই বন্ধ করো রেডিও। পাশে রাখা খবরের কাগজ হাতে তুলে নিলাম। সেখানেও তীর্থ, তার রক্তাক্ত মৃত দেহ। কি হয়ে গেছি আমি! একদিন কিছু আদর্শের জন্য অবলীলায় সব ছেড়ে দিতে পারতাম যে আমি,
সেই আজ কিনা একজন খুনি, লোভী, তোর না, আমি ধরা পড়িনি, আর হয়তো কখনো পড়ব না, কিন্তু বেঁচে আমি যাইনি। সহসা মনে হলো আমার দুপাশে কাকিমা আর তীর্থ দুই দিক দিয়ে চেপে ধরেছে আমাকে। এসব চিন্তার মধ্যে বুঝি গাড়িটা একটা প্রসেশনের জন্য থেমেছে। খ্রিস্টান পাদ্রীদের জমায়েত, সাদা জব্বা, মাথায় টুপি, হাতে ক্রস। কিছু কম বয়সী ছেলে কিছু লিফলেট বিলি করছে। হালেলুয়া বলে সহসা একটা ছেলে গাড়ির কাঁচে হাত রাখল। আমি জানালা খুললাম না। ওর হাতে একটা লিফলেট, সেটা গাড়ির কাঁচে চেপে ধরেছে সে। আমি পড়তে পারলাম কিছুটা। বিওয়্যার অফ কার্ডিনাল সিনস, প্রাইড, গ্রিড, wrath, envy, lust, gluttony and sloth. বাড়ি পৌঁছে প্রচুর মদ খেলাম। আমার শরীরটা ব্যবহার করে সব রকম পাপ করতে চায় সে। 7টা ভয়ানক পাপ আমাকে ঠকিয়ে আর তার সেই দালাল আমাকে দিয়ে এরকম একটা চুক্তিতে জড়িয়ে ফেলেছে। ভীষণ রাগ হলো বন্টর উপর। অকথ্য ভাষায় গালিগালাজ করে উঠলাম বন্টর নাম ধরে। হাতের কাছে যা ছিল ছুঁড়ে ছুঁড়ে ফেলতে থাকলাম। দামি ফুলদানি, ছাইদানি, দেওয়ালের ছবি, কিচ্ছু চাই না আমার। যখন বেশ কিছুটা ক্লান্ত এবং তারও বেশি নেশাগ্রস্ত হয়ে পড়েছি, ঠিক তখন নাকে এলো সেই চেনা মিষ্টি গন্ধ। হঠাৎই যেন পরিবেশের তাপমাত্রা এক ঝটকায় কিছুটা কমে গেল। আশেপাশের নিস্তব্ধতা হঠাৎ আরো তীক্ষ্ণ হয়ে উঠল। তারপর একটা অতি পরিচিত খ্যানখ্যানে হাসি। বন্টু এসেছে। বন্টকে একটা দেওয়ালে ঠেসে ধরলাম আমি। তাতে কোনো পরিবর্তন এলো না বন্টর মুখে। সেই হাড় জ্বালানি হাসি তার চিরসঙ্গী। আমার হাতটা ছাড়িয়ে নিজের জামাটা ছেড়ে অদ্ভুতভাবে আমার চারপাশে পায়চারি করতে লাগলো। কি দাবি মশাই আপনার? হ্যাঁ, ভীষণ রাগ হচ্ছে আমার। ইচ্ছে করছে গলাটা টিপে ধরি ওর, কিন্তু আমি জানি ও তো আর মানুষ নয়, নরকের জীব। ওকে আমি কিছু করতে পারবো না। কাঁপতে কাঁপতে বলে উঠলাম, কি পেয়েছিসটা কি? আমার শরীর ব্যবহার করে যত রাজ্যের নোংরা পাপ করবি তোরা, এটা ডিল। চোর সালা চোর। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, অনেক শুনেছি আপনার চিল্লামিল্লি। কিছু ভুল ভাঙাবার দরকার আছে, খুব দরকার আছে। কি ভাবছেন মহামহিম শয়তান এইসব করাচ্ছেন? হ্যাঁ, আর আপনি ধোয়া তুলসী পাতা কি না? যা যা হচ্ছে সব আপনার চিন্তা, আপনার সাবকনসিয়াস মাইন্ডের ফসল। হ্যাঁ, বাজে কথা, মিথ্যে কথা। ধরিয়ে দিচ্ছি তাহলে। আপনার নকাকিকে প্রথম দেখে বন্ধুদের কাছে কি আর কি করেছিলেন মনে পড়ে? হ্যাঁ, ওই ডাবকান আর কি যেন। চুপ! আর কতবার বলেছেন গাধাটাকে মেরে দেবেন? প্রথম সুপর্ণা বিয়ের খবর পেয়েছিলেন বলে ওর বরকে গাড়ির তলায় পিষে মারবো বলেননি? হ্যাঁ, পাগল, ওগুলো এমনি বলা। ওগুলো সবাই বলে, তার মানে কি ওগুলো আমার ইচ্ছে? কি আজব কথা বলছেন। এটাই সমস্যা জানেন তো, পাপ আমাদের মনেই থাকে। কিছু ঠুনকো সামাজিক ভয় আমাদের ভিতরে পশুটাকে সামলে রাখে। নিয়মের বেড়াজাল সরিয়ে দিন, দেখবেন হিংস্র নেকড়েদের মতো আপনাদের ভিতরে পাপগুলো বেরিয়ে তাপিয়ে বেড়াচ্ছে চারপাশে। মিথ্যে কথা, আমি মোটেও এরকম নই। আপোষ করিনি আমি। আর যা করেছি সেটা আমার শরীর ব্যবহার করে আপনার মনিব করেছে আমাকে ঠকিয়ে। আবার ভুল। যদি এতটাই আদর্শবান হয়ে থাকেন তাহলে এই খাজা গল্পের ছবি হচ্ছে বলে কোনো আফসোস হলো না কেন? বিনা পরিশ্রমে অন্যায্য চাকরি, সম্পত্তি পেয়ে গেলেন, তাতে
তাতে কিছু মনে হলো না, মানে পাপ বোধ হলো না? নকাকির সাথে সম্ভোগ না করলেও বিপাকে পেয়ে লেজে খেলতে ছাড়লেন কি? হ্যাঁ, নিজের অসুস্থ স্ত্রীকে নিয়ে অশ্লীল পর্নোগ্রাফি দেখে কল্পনা করেননি? আর কি যেন বলেন, ডিপ ডার্ক ফ্যান্টাসি? হ্যাঁ, এইসব হচ্ছে আসলে আপনি, এটাই আসল আপনি। বলে বন্ট থামল। আমি অনেক কিছু বলতে চেয়েও আর কিছু বলতে পারলাম না। ঘরের ভেতরের আবহাওয়ায় ওজন বাড়ছে, মনে হচ্ছে চারিদিকের দেওয়ালগুলো চেপে আসছে আমার দিকে। গাঢ় অন্ধকার আমাকে টানছে। নকাকিমা একটা সাদা শাড়ির ফাঁস বানিয়ে ডাকছে আমাকে। রক্তমাখা মুখে তীর্থ একটা গ্লাসে মদ ঢালছে আর আমাকে ডাকছে। ধীরে ধীরে ঘুমের গভীর খাঁদে তলিয়ে যেতে থাকলাম আমি, আরো গভীরে। পরের দিন ঘুম ভাঙল একটা থমথমে আকাশের মুখ দেখে। কালো মেঘের দল ঘিরে ফেলেছে আকাশটাকে। এ যেন যুদ্ধের আগের নীরবতা, একটা গুমোট দম বন্ধ করা ভাব, গুড়গুড় করে একটা অস্বস্তিকর মেঘের গোঙানি, সব মিলিয়ে যেন একটা ভয়ানক অশুভ কিছুর পূর্বাভাস। ঘড়ি দেখলাম দুপুর 2টো বাজে। প্রচন্ড খিদে পেয়েছে। আজ আর অফিস নয়, ফিল্মের শুটিং দেখতে যাওয়ারও আর ইচ্ছে নেই। কিছু লিখতেও ভালো লাগছে না, বড় আনচান করছে মনটা। স্নান করে খেতে খেতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে এখন সন্ধে। মেঘেদের জমায়েত আরো সক্রিয় হয়েছে। হাওয়া দিচ্ছে এখন, আর অল্প কিছুক্ষণের মধ্যেই জোর ঝড় উঠবে। এই মরশুমের প্রথম কালবৈশাখী। হঠাৎ মনে পড়ল তনুর কথা। ও তো খুব ভয় পায় ঝড় বাজের আওয়াজ। একা কসবার ওই বাড়িতে কি করবে ও ভেবেই এক ছুটে বাইরে চলে এলাম। ড্রাইভার নেই, নিজেই গাড়ি স্টার্ট দিলাম। গন্তব্য কসবার সেই বাড়ি। 2বার কল করেছি তনুকে, ও ফোন তোলেনি। বড় দুশ্চিন্তা হচ্ছিল। বেশ জোরে চালিয়ে পৌঁছলাম কসবার বাড়িতে। হন্তদন্ত হয়ে ছুটে এসে দরজা ধাক্কালাম। এক লহমায় দরজা খুলে গেল আর এক ছুটে আমার বুকে ঝাঁপিয়ে পড়ল তনু। আমিও ঝাপটে ধরলাম তাকে। বাইরে বৃষ্টি এখন আরো বেশি তীব্রতার সঙ্গে নেমে এসেছে পৃথিবীর বুকে। এক বুক সোদা গন্ধ আমাদের ছুঁয়ে গেল। তনুর ঠোঁট মিশে গেল আমার ঠোঁটের গভীরে। আহা কি শান্তি! বাইরের প্রকৃতির উদ্দাম তাণ্ডব এখন শুরু হয়ে গেছে। ছোটবেলাতে পড়েছিলাম, একটি স্থানে নিম্নচাপ সৃষ্টি হলে পরে যখন অন্য স্থানের বায়ু সেই শূন্য স্থান পূরণের লক্ষ্যে দ্রুত ছুটে আসে, তার থেকেই ঝড় সৃষ্টি হয়। আমাদের বর্তমানের অপূর্ণতাগুলো যে নিম্নচাপ বা শূন্যতা সৃষ্টি করেছিল আমাদের জীবনে, সেইখানেই এখন প্রবল আদরের ঝড় ওঠার পূর্বাভাস দেখা যাচ্ছে। যদিও এটা সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত, তবু একটা ভয় আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। তনু বেচারি আমাকে ভালোবেসে সব সহ্য করছে, কিন্তু আসলে তো আমি নই। একবার মনে হলো ওকে সব বলে দিই, কিন্তু বুঝলাম কোনো লাভ হবে না। আমাকে বদ্ধ উন্মাদ ভাববে। ইতিমধ্যে আমাকে জড়িয়ে ধরেছে তনু। ঠিক সেই সময় একটা মিষ্টি গন্ধ নাকে এলো আমার। এক ধাক্কায় তনুকে ছিটকে ফেলে দরজা দিয়ে বেরিয়ে গেলাম। আমাকে দেখে হতভম্ব হয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো তনু। বাইরের ঝড় তখন এক মূর্তিমান বিভীষিকা। বাড়ির পেছনের আম গাছটা যেন সেই অপরিসীম শক্তির সঙ্গে ভয়ানক লড়াই করছে, নিজেকে মুক্ত করার ব্যর্থ প্রচেষ্টায়। আমি একই রকম ভাবে চেষ্টা করলাম, কিন্তু শয়তানের সঙ্গে তো আমি চুক্তিবদ্ধ। চোখের সামনে দেখলাম আমার
কাক ভেজা শরীরটা ঢুকে পড়ল ঘরের ভেতর। তারপর চোখের সামনে সাক্ষাৎ প্রলয় দেখলাম। একবার, দুবার, তিনবার, চারবার। বাইরের ঝড় আর ভেতরের ঝড় দুটো থামার নাম নেই। কিছুক্ষণ আগে যে তনুর চোখে সেই পুরনো ভালোবাসা দেখেছিলাম, এখন তার চোখে শুধুই ত্রাস, ক্ষোভ, ঘৃণা আমার প্রতি। একটি পশুর মতো সে সম্ভোগ ক্রিয়াতে মেতে উঠেছে। কখন যে আমি আবার আমি হলাম জানি না। চোখ মেলে দেখি আমি এক বিছানায় একা, ঘর অন্ধকার, তনু নেই। একটা আন্ডারওয়্যার পরে নগ্ন আমি, শরীরটা অবশ লাগছে। না, আর এসব লুকিয়ে লাভ নেই। আমি পরিণামকে ভয় পাই না, এর থেকে মৃত্যু অবধি ভালো। এরপর তনুকে বলতেই হবে সবকিছু। অতি সন্তর্পণে দরজা থেকে বেরোতেই ক্যাঁচ শব্দে দরজাটা গেল খুলে। এরপরেই একটা দৌড়ে যাওয়ার পায়ের শব্দ পেলাম। নিশ্চয়ই তনু। ঠিক তক্ষুনি একটি বাজ পড়ল। নিশ্চয়ই তনু দারুণ ভয় পেয়েছে। ছুটে বসার ঘরে গেলাম। আলো নেই, সম্ভবত কারেন্ট নেই। একটা মোমবাতি জ্বলছে। সোফার উপর উল্টো দিকে ঘুরে দু পায়ের ফাঁকে মুখ গুজে বসে আছে তনু, একদম গুটিসুটি মেরে। আমি ধীর পায়ে ওর কাঁধে হাত রাখলাম। কিছু বলার আগে একটা বিদ্যুতের ঝলকায় সারা ঘর আলোকিত হয়ে উঠল। আর সেই ক্ষণিকের ঝলকানিতেই দেখলাম তনু তীর বেগে ঘুরে ভারী কিছু একটা দিয়ে সজোরে আঘাত করলো আমার মাথার পেছনে। ব্যথার একটা গাঢ় নীল চাদর নিমেষের মধ্যে ঢেকে ফেলেছে আমার পুরো দুনিয়াটা। গভীর অন্ধকারে তলিয়ে যাচ্ছি আমি। আমাদের দ্বিতীয় বিবাহ বার্ষিকীতে তনুকেই বেলজিয়াম গ্লাসের ফুলদানিটা উপহারে দিয়েছিলাম। এখন আমার মাথার রক্ত মাখা ফুলদানির কাঁচের টুকরোগুলো ছড়িয়ে পড়ছে চারিধারে। সমস্ত পৃথিবীর গতিবেগ কমে আসছে ক্রমে। সমস্ত কোলাহল হারিয়ে যাচ্ছে, অস্পষ্ট হচ্ছে দৃষ্টি। আর সবশেষে মিশমিশে কালো। মুষলধারে বৃষ্টি হচ্ছে বাইরে। কাঁপছে ঘরের মোমবাতিটা, আর তার সঙ্গে সঙ্গত করে নানান ছোট বড় ছায়া দাবিয়ে বেড়াচ্ছে দেওয়াল জুড়ে। এক কোনায় তনু হাঁটু মুড়ে বসে ফুঁপিয়ে কেঁদে যাচ্ছে 3 ঘন্টা ধরে। মেঝে জুড়ে একটা আন্ডারওয়্যার পরে শুয়ে আছে আমার মৃতদেহ। মাথার পেছন থেকে রক্তের স্রোত পুরো মেঝে ভিজিয়ে দিয়েছে। এতদিন নিজে বসে দেখেছি নিজের শরীরটা নিয়ে তার বহু খেলা। এখন দেখছি বাইরে থেকে। শুধু পার্থক্য একটাই, এবার আর আমি ফিরতে পারবো না আমার এই শরীরটায়। খুব একটা আফসোস নেই আমার। যে পথে হেঁটেছি আমি, তাতে এটাই আমার একমাত্র গন্তব্য হতে পারত। তবে হ্যাঁ, তনুর জন্য বড্ড খারাপ লাগছে। একবার যদি বলতে পারতাম বেচারিকে যে আমার আবার নতুন করে শুরু করতে পারবো, কিন্তু সেটা পারবো না। গ্র্যান্ডফাদার ক্লক জানালো 3টে বাজলো। আর ঠিক সেই সময় সহসা বেজে উঠল কসবার বাড়ির বেলটা। হঠাৎ করে যেন আমার সব স্নায়ুগুলো একসঙ্গে তটস্থ হয়ে উঠল। মনে হলো যেন 100 পুনর্জন্মের কথা মনে পড়ে গেল এক লহমায়। না, তনু দরজা খুলল না, কিছুতেই না। কিন্তু আমি তনুকে আটকাবো কি করে? আমার তো আর শরীর বলে কিছু নেই। প্রাণপণে ঠেলে দিলাম জানলাটা, খুলে গেল। এক দমকা হাওয়ার ধাক্কায় নিভে গেল মোমবাতি আর বেডসাইড টেবিলে রাখা আমার আর তনুর ছবিটা ছিটকে পড়ল মাটিতে। মন্দারমণিতে তোলা সেই ছবিটা। একটি মিষ্টি চেনা গন্ধে ভরে উঠছে ঘরটা।
আবছা কথা কানে আসছে, সেই অতি পরিচিত ফ্যাস ফ্যাসে কণ্ঠস্বর। জীবন মৃত্যু আমাদের হাতে নয় ম্যাডাম। পৃথিবী বা জীবলোকে চিরন্তন সত্য বলে যদি কিছু থাকে তা হলো কেবল মৃত্যু। তবে জন্ম আর মৃত্যুর মাঝের এই সময়টা নিয়ে যত কারবার। শেষ হলো আজকের গল্প, পথিক মিত্রর কলমে এক ফোঁটা রক্ত। আজকের গল্প পাঠে ব্রতদীপ, অন্যান্য চরিত্রে হরোস্কোপ অফিসিয়াল, স্কেয়ার এলিভেটর এবং হানাবাড়ি অফিসিয়াল থেকে রুভিনা, সৌমিক, নীলাঞ্জন, অস্মিতা আর আমি ঋদ্ধি। এই সুন্দর প্রচ্ছদা করেছে কৃষ্ণেন্দু, স্ক্রিপ্টিং সুচেতা, বিশেষ সহযোগিতা দিশানি, আবহ, শব্দগ্রহণ ও ভিডিওগ্রাফিক্স হানাবাড়ি প্রোডাকশন, পরিবেশনা ও পরিচালনায় টিম হানাবাড়ি। তাহলে বন্ধু, আজকের গল্পটা কেমন লাগলো জানাও আমাদের কমেন্ট বক্সে। আর তোমরা তো জানোই, তোমাদের প্রত্যেকটা কমেন্টে আমরা রিপ্লাই ব্যাক করি, কারণ আগের গল্পে নীল বলেছে তোমাদের কমেন্টগুলো রিপ্লাই করার জন্য আমরা একটা হানাবাড়ি থেকে ভূতকে রেখেছি। বন্ধুরা, তোমাদেরকে আমরা প্রায় বলি, হানাবাড়ি মানেই শুধু ভূতুরে নয়, কিছু কিছু সময় অদ্ভুতুরেও ঘটে। তাই আমরা চেষ্টা করি মাসে অন্তত একটা কি দুটো একটু ভৌতিক থেকে বেরিয়ে অন্য স্বাদের, মানে বিভিন্ন স্বাদের গল্প আনতে। গোয়েন্দা গল্প, অ্যাডভেঞ্চার, ক্রাইম থ্রিলার, চেষ্টা করি তোমাদের একটু মুডটাকে চেঞ্জ করতে। তাই বন্ধুরা, তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, আমাদের এই প্রসেসের সাথে তোমরা একটু সাথ দিও, কারণ তোমাদের এই ভালোবাসা পেলে আমরা আরো এগিয়ে যেতে পারবো, আর তোমাদের সামনে নতুন নতুন আরো বিভিন্ন ধরনের বিভিন্ন স্বাদের গল্প এনে উপস্থিত করতে পারবো। আর তোমরা যদি প্রসেসটাতে সাথ দাও, তাহলে আমি কমিটমেন্ট করছি তোমাদের সামনে নিয়ে আসবো আরো বিভিন্ন ধরনের বিভিন্ন স্বাদের আরো ভয়ঙ্কর কিছু গল্প। সেই গল্পগুলো হরর হতে পারে, সাসপেন্স হতে পারে, না থাক এইটুকুনি থাক, জানতে পারবে ক্রমশ প্রকাশ্য। আর আজকের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে হবে এবং গল্পটি শেয়ার করে দিতে হবে তোমাদের আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবের কাছে, ও তাদেরকে বলতে হবে আমাদের হানাবাড়ি ইউটিউব চ্যানেলটা যেন তারা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকন ক্লিক করে অল করে দেয়, যাতে আমাদের নতুন কোনো গল্প এলে তাদের কাছেও নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে বন্ধু, আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, হানাবাড়ির পাশে থেকো, সাবধানে থেকো আর ভয়ে থেকো। শুভরাত্রি।